আমরা যদি একটু কল্পনা করি যে হাইওয়েতে ৬০ কিলোমিটার স্পিডে একটা গাড়ি চলছে, আর ঠিক সেই মুহূর্তে চালক চোখ বেঁধে পুরোপুরি অন্ধের মতো ৩৩ মিটার রাস্তা ড্রাইভ করছেন। বাপরে, এটা তো শুনলেই ভয় লাগে। একদম, মানে শুনলেই মনে হয় এ তো আক্ষরিক অর্থেই সুইসাইড, তাই না? কেউ তো স্বেচ্ছায় এমন কাজ করবে না। না, করার তো কোনো কারণই নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর অদ্ভুত সত্যিটা হলো, আমরা অনেকেই হয়তো অবচেতনভাবেই ঠিক এই কাজটা রোজ করছি, আর আমরা জানিও না যে কতটা বড় একটা ঝুঁকির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে এটাই আসলে সবচেয়ে বড় ট্র্যাজেডি আর কি। আমরা ভাবি আমরা পুরো কন্ট্রোলে আছি, কিন্তু বিজ্ঞান বলছে একদম অন্য কথা। ঠিক তাই। আর এই যে মনস্তাত্ত্বিক ইলিউশন বা বিভ্রম, এটা নিয়েই আজকে আমরা একটা ডিপ ডাইভ করতে যাচ্ছি। দারুণ একটা বিষয়। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল হল সৈয়দ আব্দুল হাকিমের লেখা চমৎকার একটা বই, হর ঘর সে এক সৈনিক। আর আমরা ফোকাস করছি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশে, মানে শুধুমাত্র চ্যাপ্টার 4, ইট ইজ নট জাস্ট দ্য রোড। রাইট, শুধু চ্যাপ্টার 4। হ্যাঁ, আর আজকের আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু রাস্তার গর্ত বা ট্রাফিক সিস্টেমের দোষ খোঁজা নয়, বরং আমরা রোজ সকালে রাস্তায় কি মানসিকতা নিয়ে বেরোই সেটা এক্সপ্লোর করা। সব নিয়ম জানার পরও কেন আমরা এমন সব কাজ করি যা প্রাণঘাতী হতে পারে। সাধারণত রোড সেফটি নিয়ে কোনো কথা উঠলেই তো মানুষের প্রথম প্রবৃত্তি হয় বাইরের দিকে আঙুল তোলা। হ্যাঁ, ওই রাস্তার অবস্থা খারাপ, বা সিগন্যাল ঠিক নেই, বা ধরুন অন্য ড্রাইভাররা বেপরোয়া। হ্যাঁ, আমরা সবসময় অন্যের দোষটাই আগে দেখি। একদম। কিন্তু সৈয়দ আব্দুল হাকিমের এই চ্যাপ্টার 4 একদম অন্য একটা জায়গায় আলো ফেলেছে। এটা মানুষের মনের ভেতরের যে সফটওয়্যার, সেটাকে আয়নার সামনে দাঁড় করায়। আচ্ছা। বইটাতে খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করা হয়েছে যে আমাদের রাস্তায় যে সমস্যাগুলো হয় তার মূলে কিন্তু নলেজ বা জ্ঞানের কোনো অভাব নেই। মানে সবাই নিয়মকানুন জানে। হ্যাঁ, এমন কোনো ড্রাইভার বা বাইক রাইডার পৃথিবীতে নেই যে জানে না সিট বেল্ট পরা উচিত, বা ধরুন হেলমেট জীবন বাঁচাতে পারে। সমস্যাটা হলো আমাদের মস্তিষ্ক যা জানে আর আমাদের হাত পা অবচেতনভাবে যা করে, এই দুটোর মাঝখানের বিশাল একটা দূরত্ব। গ্যাপটা অনেক বড়। রাইট। বেশিরভাগ মানুষই নিজেকে একজন অত্যন্ত রেসপন্সিবল ড্রাইভার মনে করেন। তারা ভাবেন যে আমি তো সাবধানেই চালাই, অ্যাক্সিডেন্ট তো অন্য মানুষের ভুলে হয়। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ আমরা সবাই তো এই একই প্যাটার্নে ভাবি। আমি যদি আমাদের দৈনন্দিন জীবনের একটা অ্যানালজি টানি, এটা অনেকটা জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাসের মতো। ইন্টারেস্টিং। মানে সবাই খুব ভালো করেই জানে যে রোজ ফাস্ট ফুড খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর। নলেজে কারো কোনো ঘাটতি নেই, কিন্তু তারপরও যখন সামনে একটা বার্গার আসে, মানুষ সেটা খেয়ে নেয়। কারণ ব্রেন কনভিন্স করে ফেলে যে একদিন খেলে কিছু হবে না। এক্স্যাক্টলি। কিন্তু জাঙ্ক ফুডের ব্যাপারটা হলো, এটার কারণে হার্ট অ্যাটাক হতে বা বড় কোনো ড্যামেজ হতে হয়তো 10 থেকে 20 বছর সময় লাগবে। রাস্তা তো আর কাউকে সেই 10 বছর সময় দেবে না, তাই না? একদমই না। রাস্তায় এই একই অবচেতন ভুলের দাম চুকাতে সময় লাগে হয়তো মাত্র 10 সেকেন্ড। তাহলে আমার প্রশ্ন হলো, কেন আমাদের মস্তিষ্ক রাস্তায় এই মারাত্মক ঝুঁকিটাকে এত হালকাভাবে নেয়? এর কারণটা লুকিয়ে আছে আধুনিক যানবাহনের ডিজাইনে আর আমাদের ইভলিউশনারি সাইকোলজিতে। মানুষ যখন একটা গাড়ির ভেতরে বসে, যেখানে ধরুন এসি চলছে, সফট সিট, বাইরে থেকে কোনো শব্দ আসছে না, তখন ব্রেন মনে করে সে আসলে তার ড্রয়িং রুমে বসে আছে। ও আচ্ছা, একটা সেফ বাবল তৈরি হয় আর কি। হ্যাঁ, একটা ফিজিক্যাল বাবল। ব্রেন তখন ভুলে যায় যে সে আসলে 1 টনের একটা মেটাল বক্সে বসে মনিকে 60 কিলোমিটার বেগে ছুটছে। আমাদের আদিম মস্তিষ্ক তো এই গতির সাথে অভ্যস্ত নয়। রাইট। ইভলিউশন তো আর গাড়ি স্পিড মাথায় রেখে হয়নি। একদম। তাই সে বাইরের বিপদটাকে ঠিকমতো ক্যালকুলেট করতে পারে না, আর তখনই মানুষ রিল্যাক্সড হয়ে যায়। তার মানে যদি আমরা এই লজিক ধরে এগোই, তাহলে তো যারা রাস্তায় সবচেয়ে বেশি সময় কাটায়, মানে যারা হয়তো 20 বছর ধরে গাড়ি চালাচ্ছে, তাদের তো সবচেয়ে নিরাপদ হওয়ার কথা। তাই তো মনে হয় সাধারণ লজিকে। হ্যাঁ, কারণ তারা তো এই গতি এবং রাস্তার পরিবেশে সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু সোর্স তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। হ্যাঁ, আর এটাই এই চ্যাপ্টারের অন্যতম বড় একটা প্যারাডক্স। দীর্ঘদিনের অভিজ্ঞতা আসলে মানুষের সেফটি বাড়ায় না, উল্টো একটা মারাত্মক ফলস কনফিডেন্স বা মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করে। ফলস কনফিডেন্স। মানুষ সাধারণত ভাবে যে সে গত 20 বছর ধরে ড্রাইভ করছে, তার তো আজ পর্যন্ত কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়নি, তার মানে সে খুব পারফেক্ট ড্রাইভার।
কিন্তু আসলে ব্যাপারটা কি? ২০ বছর ধরে দুর্ঘটনা ছাড়া গাড়ি চালানো মানে এই নয় যে তার ড্রাইভিং স্কিল ফ্ললেস। এর আসল মানে হতে পারে যে তার এই ২০ বছরের অসংখ্য ছোট ছোট ভুলগুলো এখনো কোনো বড় বিপদ ডেকে আনেনি। তখন সে ওই ভুলটাকেই নরমাল হিসেবে রেজিস্টার করে নেয়। একদম ঠিক। সাইকোলজিতে একে বলা হয় নর্মালাইজেশন অফ ডিভিয়েন্স। কম্পিটেন্স বা দক্ষতা আর কেয়ারলেসনেস আসলে পাশাপাশি চলতে থাকে। মানে দক্ষ হয়ে গেছি বলেই কেয়ারলেস হচ্ছি। হ্যাঁ, যেহেতু অভিজ্ঞতা আছে তাই বারবার ছোট ছোট ভুল করেও মানুষ বেঁচে যায়। আর প্রতিবার বেঁচে যাওয়ার পর ব্রেন একটা রিওয়ার্ড পায়, একটা ডোপামিন হিট পায়। ব্রেন ভাবে, ওহ, এই স্পিডে এই বাঁকটা নেওয়া যায়, কোনো সমস্যা নেই। রাইট। ফলে কেয়ারলেসনেসটা একদম আনচ্যালেঞ্জড থেকে যায় এবং একসময় সেটাই ডিফল্ট ড্রাইভিং স্টাইল হয়ে দাঁড়ায়। বাপরে, এই জায়গাটাতেই সোর্সের একটা নির্দিষ্ট টর্ম আমার খুব স্ট্রাইকিং লেগেছে, দ্য 2 সেকেন্ড লাই বা 2 সেকেন্ডের মিথ্যা। ও হ্যাঁ, এটা খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। আমরা যে ওভার কনফিডেন্সের কথা বলছি তার সবচেয়ে বড় প্রমাণ তো এটাই। ড্রাইভ করার সময় বা বাইক চালানোর সময় হঠাৎ ফোন বাজলে মানুষ না ভেবেই স্ক্রিনের দিকে তাকায়। সবাই নিজেকে কনভিন্স করে ফেলে যে জাস্ট ২ সেকেন্ডের তো ব্যাপার। হ্যাঁ, ভাবে, আমি তো রাস্তা ক্লিয়ারই দেখলাম, আমি ঠিক হ্যান্ডেল করে নিতে পারবো। আমরা শুরুতে যে অন্ধের মতো গাড়ি চালানোর কথা বলেছিলাম সেটা তো এখান থেকেই আসে, তাই না? হ্যাঁ, ওই 2 সেকেন্ড লাই হলো রাস্তার সবচেয়ে বিপজ্জনক আত্মপ্রতারণা। সোর্সের ডেটা অনুযায়ী একজন মানুষ যখন ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ড্রাইভ করছেন তখন গাড়িটা প্রতি সেকেন্ডে প্রায় ১৬.৫ মিটার সামনে এগিয়ে যায়। ওকে। তার মানে ২ সেকেন্ডের জন্য চোখ সরানোর অর্থ হল প্রায় ৩৩ মিটার রাস্তা একদম অন্ধের মতো পার হওয়া। ভাবুন একবার, ৩৩ মিটার! বিশাল একটা দূরত্ব কিন্তু। এই ৩৩ মিটারের মধ্যে একটা বাচ্চা দৌড়ে রাস্তায় চলে আসতে পারে বা সামনের গাড়িটা হঠাৎ কোনো কারণে হার্ড ব্রেক করতে পারে। কিন্তু এখানে আমার একটা কনফিউশন আছে। বলুন। অনেকেই তো বলতে পারেন যে আমি তো স্ক্রিনের দিকে তাকাই না, আমি হ্যান্ডস ফ্রি ডিভাইসে বা ব্লুটুথে কথা বলি। খুব কমন একটা যুক্তি। হ্যাঁ, পালগড়ে আমার চোখ তো পুরোপুরি রাস্তাতেই থাকে, 2 হাত স্টিয়ারিংয়ে থাকে। তাহলে তো আমার ক্ষেত্রে এই ৩৩ মিটার অন্ধ হয়ে যাওয়ার লজিকটা খাটছে না। এটা খুবই লজিক্যাল একটা প্রশ্ন, কিন্তু বিজ্ঞান বলছে হ্যান্ডস ফ্রি ডিভাইসে কথা বলার সময়ও বিপদ এতটুকু কমে না। সিরিয়াসলি? কেন? কারণ সমস্যাটা চোখের নয়, সমস্যাটা হলো কগনিটিভ লোডের। ব্রেন তো আর কম্পিউটারের মতন মাল্টিটাস্কিংয়ের জন্য ডিজাইন করা না, ওটা আসলে খুব দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করে। আচ্ছা। যখন কেউ ফোনে কথা বলে, বিশেষ করে কোনো সিরিয়াস বিষয় নিয়ে, তখন ব্রেনের একটা বড় অংশ সেই মানুষটার চেহারা বা কথাবার্তার বিষয়বস্তু ভিজুয়ালাইজ করতে শুরু করে। তার মানে ভিজুয়াল প্রসেসিং সেন্টারটা তখন আর রাস্তার ইনপুট নিতে পারে না? এক্স্যাক্টলি। ফিজিক্যালি চোখ হয়তো রাস্তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু ব্রেন সেটা প্রসেস করছে না। ও মাই গড! এটাকে বলা হয় ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। চোখের সামনে সিগন্যাল লাল হয়ে গেলেও অনেক সময় চালক সেটা দেখতে পান না, কারণ তার মনোযোগ বা অ্যাটেনশন স্প্যান তখন ওই ফোন কলের মধ্যে। মানে ফিজিক্যাল চোখ রাস্তায় থাকা মানেই ব্রেন রাস্তায় আছে এমনটা ভাবা একটা বড় ভুল। একদমই তাই। তার মানে অভিজ্ঞতা আমাদের লজিককে ব্লক করে দিচ্ছে আর মাল্টিটাস্কিং আমাদের ব্রেনকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দিচ্ছে। আর এই ওভার কনফিডেন্সের বিষয়টা তো সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করে আমাদের সবচেয়ে চেনা রাস্তায়। ফ্যামিলিয়ার রোডস। হ্যাঁ, আমরা যখন আমাদের পাড়ার রাস্তায় ড্রাইভ করি বা রোজকার অফিস রুটে যাতায়াত করি তখন সবার মনে হয় এই রাস্তা তো হাতের তালুর মতো চেনা, এখানে তো কোনো বিপদের চান্সই নেই। ঠিক এই কনসেপ্টটাকেই সোর্সে বলা হয়েছে দ্য ফ্যামিলিয়ার রোড ইলিউশন বা চীনা রাস্তার বিভ্রম। একটা রাস্তায় যখন কেউ হাজারবার যাতায়াত করে তখন মস্তিষ্ক তার এনার্জি বাঁচানোর জন্য ওই রাস্তাটাকে সক্রিয়ভাবে দেখা বন্ধ করে দেয়। মানে ব্রেন শর্টকাট খোঁজে। রাইট। ব্রেনের হিপোক্যাম্পাস পুরো রাস্তার একটা স্টোরড মেমোরি বা মেন্টাল ম্যাপ তৈরি করে ফেলে এবং মানুষ পুরোপুরি অটো পাইলট মোডে গাড়ি চালাতে শুরু করে। আমি এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। এটা অনেকটা না দেখে কম্পিউটারে কিবোর্ডে টাইপ করার মতো। হ্যাঁ, চমৎকার একটা উদাহরণ। যাদের অভ্যাস হয়ে যায় তারা কিন্তু অক্ষরের দিকে তাকায় না, তাদের আঙুলের মাসল মেমোরি কাজ করে। কিন্তু কেউ যদি দুষ্টুমি করে কিবোর্ডটা জাস্ট 1 ইঞ্চি ডান দিকে সরিয়ে দেয় তখন কি হবে? পুরো সিস্টেমটাই ক্র্যাশ করবে। একদম, কারণ আঙুল তো তখন ভুল জায়গায় পড়বে। রাস্তায় ঠিক এই জিনিসটাই ঘটে আর কি। চেনা রাস্তায় কোনো ছোট পরিবর্তন হলে আমাদের অটো পাইলট ব্রেন সেটা প্রসেস করতে অনেক বেশি সময় নেয়। বইটাতে একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন একটা চেনা রাস্তায় একটা বড় পাথর পড়ে আছে বেশ কয়েকদিন ধরে। যিনি রোজ ওই রাস্তায় যান তিনি জানেন পাথরটা ঠিক কোথায় আছে। হ্যাঁ,
তিনি তো আগে থেকেই প্রস্তুত। ঠিক, তাই সেখানে পৌঁছানোর আগে তিনি স্মুথলি ব্রেক কষেন বা পাশ কাটিয়ে যান। কিন্তু ওই গাড়ির ঠিক পেছনে যে গাড়িটা আছে তার চালক হয়তো প্রথমবার ওই রাস্তায় এসেছেন। ও আচ্ছা। তিনি তো আর পাথরের কথা জানেন না। সামনের গাড়ির এই হঠাৎ ব্রেক করাটা তার জন্য একটা মারাত্মক সারপ্রাইজ হয়ে দাঁড়ায়। অর্থাৎ একজনের প্রাইভেট নলেজ অন্য আরেকজনের জন্য একটা মারাত্মক হ্যাজার্ড হয়ে যাচ্ছে। তার মানে আমার অতি পরিচিতি আমাকে সেভ করলেও আশেপাশের মানুষের জন্য সেটা একটা সাইলেন্ট থ্রেট। একদম তাই। আর এই চেনা রাস্তার কারণেই তো মানুষের মধ্যে ওই জাস্ট দিস ওয়ান্স বা শুধু আজকের জন্য মানসিকতাটা জন্ম নেয়, তাই না? হ্যাঁ, ওই একটুর জন্য আর কি। পাড়ার মোড় থেকে জাস্ট একটু দুধ বা ওষুধ আনতে যাবে, বাইক স্টার্ট দেওয়ার আগে মানুষ ভাবে এই তো 2 মিনিটের রাস্তা, এখানে তো কোনো পুলিশ নেই, শুধু আজকের দিনটা থাক, হেলমেটটা আর পরলাম না। হ্যাঁ, আর এই জাস্ট দিস ওয়ান্স মানসিকতাটা হলো অভ্যাসের সবচেয়ে বড় ফাঁদ। এই যে মানুষ প্রতিবার শুধু আজকে বলে নিয়ম ভাঙে এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসে, তাদের শরীর ও মস্তিষ্ক সেটাকেই নিরাপদ বলে ধরে নেয়। মানে ওটাই তখন বেসলাইন স্ট্যান্ডার্ড হয়ে যায়। রাইট। বারবার সফল হওয়া এই ছোট ছোট ব্যতিক্রমগুলোই একসময় স্থায়ী অভ্যাসে পরিণত হয়। তখন হেলমেট না পরাটা আর এক্সেপশন থাকে না, সেটাই রুল হয়ে যায়। তার মানে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের রিস্ক নেওয়ার টলারেন্স বাড়াচ্ছে আর ভাবছে সে খুব কন্ট্রোলে আছে। কিন্তু চেনা রাস্তা বা ফোন যেমন ধোকা দেয়, তেমনি সোর্সের চ্যাপ্টার 4 দেখাচ্ছে যে লম্বা জার্নিতে আমাদের নিজের শরীরও কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে, বিশেষ করে হাইওয়েতে। একদম ঠিক। আমরা সাধারণত শুধু বাইনের বিপদের কথা ভাবি, কিন্তু ভোর 4টে থেকে 6টার মধ্যে মানুষের শরীরের ভেতরে একটা অদ্ভুত বায়োলজিক্যাল উইন্ডো তৈরি হয়। 4টে থেকে 6টা? হ্যাঁ, এই বিষয়টা সবার জানা খুব জরুরি। সারারাত ড্রাইভ করার পর এই সময়ে মানুষের বডি ক্লক শরীরকে ঘুমানোর জন্য প্রবলভাবে জানান দেয়। আচ্ছা। একজন চালক হয়তো অনেক চেষ্টা করছেন জেগে থাকার জন্য, গান শুনছেন, কড়া কফি খাচ্ছেন, কিন্তু এই উইন্ডোতে ব্রেনে অ্যাডিনোসিন নামের একটা কেমিক্যাল এত বেশি জমে যায় যে শরীর জোর করে একটা অবস্থায় পৌঁছায়, যেটাকে মাইক্রোস্লিপ বলে। হ্যাঁ, মাইক্রোস্লিপ। এই ঘুমটা হয়তো মাত্র 1 থেকে 4 সেকেন্ড স্থায়ী হয়। আচ্ছা, এখানেই আমার একটা বড় খটকা আছে। কি খটকা? যদি হাইওয়ে স্পিডে কেউ 4 সেকেন্ডের জন্য ঘুমিয়েও পড়ে, তাহলে তো গাড়ির ঝাঁকুনি, বাতাসের শব্দ বা স্টিয়ারিংয়ের ভাইব্রেশনেই তার সাথে সাথে জেগে ওঠার কথা। সাধারণ হিসেবে তাই মনে হয়। হ্যাঁ, এমনকি ব্রেন তো এত বোকা নয় যে সে 100 কিলোমিটার স্পিডে নিজে থেকে শটডাউন হয়ে যাবে। চালক কি টেরই পায় না যে সে ঘুমিয়ে পড়েছিল? এটাই মাইক্রোস্লিপের সবচেয়ে ভয়ঙ্কর দিক। এটা সাধারণ ঘুমের মতো নয়, এটা অনেকটা ফিজিওলজিক্যাল ব্ল্যাকআউটের মতো। ব্রেনের মেমোরি এনকোডিং সিস্টেম ওই কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাপরে। তাই চালকের মনে হয় সে একটানা জেগেই ছিল, তার কাছে ওই কয়েক সেকেন্ডের কোনো অস্তিত্বই থাকে না। আর এই বিপদের মাত্রা বর্তমান যুগে টেকনোলজি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। টেকনোলজি, কিন্তু আমরা তো ভাবি গাড়ির ক্রুজ কন্ট্রোল বা লেন অ্যাসিস্ট এগুলো ড্রাইভিংকে আরও সেফ করেছে। এগুলো বিপদ বাড়াবে কেন? কারণ যখন হাত পা ম্যানুয়ালি গাড়ি কন্ট্রোল করে, তখন শরীরের একটা সাইকোমোটর মুভমেন্ট থাকে। অ্যাক্সেলারেটর চাপ দেওয়া, ব্রেক করা, এই মুভমেন্টগুলো ব্রেনকে সিগন্যাল দেয় যে আমি এখন একটা কাজে ব্যস্ত আছি, যেটা মানুষকে সজাগ রাখে আর কি। রাইট। কিন্তু ক্রুজ কন্ট্রোলে ফিজিক্যাল মুভমেন্ট নেই, চালক শুধু প্যাসিভলি বসে থাকেন। ফিজিক্যাল ফিডব্যাক লুপটা যখন ভেঙে যায়, তখন ব্রেন খুব দ্রুত ওই মাইক্রোস্লিপের ফাঁদে পা দেয়। ডেঞ্জারাস। আর এর ইম্প্যাক্টটা শুধু ওই গাড়ির ওপর পড়ে না। ঠিক পেছনে হয়তো একজন সাধারণ ট্রাক ড্রাইভার আসছেন, তিনি তো সামনের গাড়ির লাইট আর মুভমেন্ট দেখে ভরসা করে এগোচ্ছেন। হ্যাঁ, তিনি তো আর বুঝতে পারছেন না। তিনি তো জানেন না যে সামনের গাড়ির চালক এই মুহূর্তে একটা বায়োলজিক্যাল শাটডাউনের মধ্যে আছেন। এটা জাস্ট শিহরণ জাগানোর মতো একটা ব্যাপার। ক্লান্ত মানুষের ব্রেন আর আধুনিক টেকনোলজির এই ভুল কম্বিনেশন আসলে হাইওয়েতে এক সাইলেন্ট কিলার। একদমই তাই। কিন্তু এই সব কিছু শোনার পর আমার মাথায় একটা খুব বেসিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই যে 2 সেকেন্ড লাই, চেনা রাস্তার ভ্রম, মাইক্রোস্লিপ, এগুলো তো একদম অজানা কোনো কথা নয়। হ্যাঁ, মানুষ জানে এগুলো। মানুষ রোজ খবরের কাগজে মর্মান্তিক দুর্ঘটনার খবর পড়ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজের চোখে দেখছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এত ট্র্যাজেডি নিজের চোখে দেখার পরও পরের দিন সকালে আবার কেন একই ভুল রিপিট হয়? ভয় কেন কাজ করে না? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গঠনের মধ্যে। যখন আমরা কোনো দুর্ঘটনা দেখি বা খবরে পড়ি, তখন আমাদের ব্রেনের অ্যামিগডালা বা ইমোশনাল সিস্টেম কাজ করে। আমরা দুঃখ পাই, ভয় পাই, রাইট? ইমোশনাল রিয়াকশন হয় একটা।
কিন্তু গাড়ি চালানো বা রাস্তায় হাঁটার যে রুটিন অভ্যাস সেটা ব্রেনের একদম অন্য একটা অংশ ব্যাসেল গ্যাংলিয়াতে জমা থাকে। যেটাকে সাবকনশিয়াস বলি আমরা। হ্যাঁ, অবচেতন স্তর। সমস্যা হলো এই শোক আর আমাদের দৈনন্দিন অভ্যাস, এই দুটো জিনিস মস্তিষ্কের দুটো সম্পূর্ণ আলাদা ট্র্যাকে চলে, আর তারা একে অপরের সাথে খুব একটা যোগাযোগ করে না। তার মানে ব্যাপারটা এরকম যে দুর্ঘটনা দেখে ভয় পাওয়াটা ব্রেনের একটা ঘরে হচ্ছে, আর রোজ সকালে গাড়ি চালানোর মাসল মেমোরিটা সম্পূর্ণ অন্য একটা ঘরে হচ্ছে, আর এই দুই ঘরের মাঝখানে দরজাটা লক করা। একদম নিখুঁতভাবে ধরেছেন। তাই গতকাল রাতের দেখা একটা মর্মান্তিক দুর্ঘটনা আজকের সকালের ড্রাইভিং হ্যাবিটকে বদলাতে পারে না। কারণ সকালবেলা ওই ইমোশনাল ব্রেন আর অ্যাক্টিভ থাকে না। এক্স্যাক্টলি। তখন কাজ করে সেই পুরনো হ্যাবিট ব্রেন তখনও বিশ্বাস করে ওটা তো অন্যের সাথে হয়েছে, অন্য কেউ ভুল করেছিল, আমার সাথে তো এমন হবে না। তাহলে সমাধান কি? যদি ভয় বা লজিক আমাদের বদলাতে না পারে, তাহলে আমরা কিভাবে এই প্যাটার্নটা ভাঙব? সোর্স কি এ বিষয়ে কোনো গাইডলাইন দেয়? হ্যাঁ, বইটা খুব স্ট্রং একটা সমাধান দিয়েছে। সোর্স বলছে শুধুমাত্র আইনের ভয়ে দিয়ে এই হ্যাবিট লুপ ভাঙা সম্ভব নয়, এর জন্য একটা আইডেন্টিটি শিফট বা পরিচয়ের পরিবর্তন দরকার। আইডেন্টিটি শিফট? মানুষ সাধারণত নিয়ম মানে কারণ তারা ফাইন দিতে চায় না। এই মানসিকতা হলো কমপ্লায়েন্স বেসড। পুলিশ থাকলে ল অ্যাবাইডিং সিটিজেন, আর পুলিশ না থাকলে ল ব্রেকার। আচ্ছা। কিন্তু এই চ্যাপ্টারে বলা হয়েছে আমাদের ল ব্রেকার থেকে লাইফ সেভার বা জীবন রক্ষাকারী হতে হবে। মানে বিষয়টা তখন আর বাইরের কোনো ফোর্সের উপর নির্ভর করছে না, এটা নিজের ভেতরের কোর ভ্যালুর অংশ হয়ে যাচ্ছে। ঠিক তাই। একজন লাইফ সেভার হেলমেট এই জন্য পরেন না যে সামনের মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তিনি হেলমেট পরেন কারণ তিনি জানেন তার জীবনটা শুধু তার একার নয়। দারুণ পয়েন্ট। তিনি জানেন রাস্তায় স্পিড লিমিট মেনে চলা মানে হলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ওই অচেনা মানুষটার জীবনকে সম্মান করা। যখন এই আইডেন্টিটি শিফটটা মানুষের মধ্যে আসে, তখন পুলিশ থাকুক বা না থাকুক মানুষের আচরণ একই থাকে। আর এই কারণেই বইয়ের নাম হার ঘর সে এক সৈনিক। সৈনিক তো শুধু বর্ডারে থাকে না, যে মানুষটা রোজ সকালে সবার জীবনের দায়িত্ব নিয়ে রাস্তায় নামেন তিনিও একজন সৈনিক। এটা ভেতর থেকেই আসতে হবে। অসাধারণ একটা কনসেপ্ট। আজকের এই আলোচনাটা সত্যি আমাদের ভাবনার অনেকগুলো জানালা খুলে দেয়। আমরা যদি পুরো বিষয়টার একটা সামারি টানি, আজকের এই ডিপ ডাইভে আমরা বুঝলাম যে ইনফ্রাস্ট্রাকচার যতই উন্নত হোক না কেন, সেফটি শুরু হয় আমাদের নিজেদের মন থেকে। একদমই তাই। আমরা যখন গাড়ির দরজা বন্ধ করি, তখন বাইরের পৃথিবীর সাথে আমাদের দায়িত্ববোধের দরজাটা যেন বন্ধ না হয়ে যায়। আমাদের বুঝতে হবে যে ওই জাস্ট দিস ওয়ান্স বলে কোনো সেফটি মার্জিন হয় না। হ্যাঁ, ওই একটুর জন্য আর কি। অভিজ্ঞতা আমাদের ওভার কনফিডেন্ট করে তোলে, আর সেই ফলস কনফিডেন্স থেকেই আমরা 2 সেকেন্ডের জন্য ফোনের স্ক্রিনে তাকাই বা চেনা রাস্তায় অটো পাইলট মোডে চলে যাই। নিয়ম শুধু জরিমানার জন্য নয়, নিয়মটা সবার জীবনের জন্য। রাইট। তো সোর্সের এই চমৎকার চ্যাপ্টারটা শেষ করার আগে আমি একটা ফিলোসফিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। বইটিতে একটা জায়গায় বলা হয়েছে যে আমাদের প্রতিদিনের জীবনে ৮৬,৪০০ সেকেন্ড থাকে। এই সময়ের প্রতিটি সেকেন্ডে নিজস্ব একটা বিশাল ভ্যালু আছে। আধুনিক যুগে আমরা সবাই এক অদ্ভুত ইঁদুর দৌড়ের মধ্যে আছি। একবার ভেবে দেখা যাক, রাস্তায় একটুখানি তাড়াহুড়ো করে মানুষ হয়তো তার যাত্রায় মাত্র 2 মিনিট সময় সেভ করে, কিন্তু সেই 2 মিনিটটা কি সত্যিই মানবতার কোনো বড় অর্জন? একদমই না। নাকি ওই 2 মিনিট বাঁচাতে গিয়ে করা একটা ছোট্ট ভুলের কারণে সেটা অন্য কোনো একটা পরিবারের সারা জীবনের টাইমলাইন থেকে চুরি করা একটা চিরস্থায়ী শূন্যস্থান হয়ে দাঁড়াতে পারে? কাল সকালে যখন আমরা আবার রাস্তায় নামব, স্টিয়ারিংটা ধরব বা বাইকের চাবিটা ঘোরাব, এ প্রশ্নটা যেন আমাদের মনের কোথাও একটুখানি হলেও প্রতিধ্বনিত হয়।